রাইট, আপনার নাম হচ্ছে নাইম, রাইট? নাইম, আপনার ঘটনাটা আমি ছোট করে শুনে আসি। আমি নাহিয়ান রাজ নাইম, সাহিত্য একাডেমির টিচার। জি, ঘটনা চলে যাই। ঘটনাটা 2008 সালের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। জি। তো নানা যখন অসুস্থ হয়ে যান তখন নানাকে দেখার জন্য আমি, আমার আম্মু, আমার খালামণি, আমরা সবাই নানার বাড়িতে চলে যাই। যাওয়ার পরে দেখি যে নানা অনেক অসুস্থ হয়ে গেছেন। তো নানা যখন অসুস্থ হয়ে যান তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আর আরেকটা কথা বলে রেখেছে ভাই যে আমার যে নানিদের এলাকা এটা একটু গ্রাম এলাকা। তো ওই জায়গায় প্রথমে নানাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সম্ভবত প্রথমে ভাবা হয়েছিল যে অনেক জ্বর বা এরকম কিছু। তো যখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, ডাক্তার বেশ কিছু ওষুধ দেন। ওষুধ তারপরে বলে যে 2-3 দিন পরে দেখা করতে। এরই মধ্যে আরেকটা কথা যে আমার নানির বাড়ি ঠিক পাশের বাড়িতে, ওটাও আমার সম্পর্কে নানি হয়। ওই নানির কাছে 7টা জিন থাকে। তো ওই 7টা জিন আবার আমাদের সবাইকে অনেক ভালোবাসতো। এর কারণ হচ্ছে এটাই যে ওই নানি আবার কবিরাজি করতেন। আর তার জিনের কাছে যে কোনো রোগী আসলে তিনি আমার নানিদের আবার একটা বড় ঘর ছিল, ওই ঘরটা তারা ব্যবহার করতেন। যার কারণে আমাদের সবাইকেই মানে সবকিছুতেই আর কি আগে থেকেই দেখতেন। তো এর মধ্যে আমার ওই নানি এসে আমার নানিকে বলল যে এর যে এটা হয়েছে এটা আসলে কোনো না, এটা আমরাই হচ্ছে ভালো করবো। আমার নানি বললো যে কি হয়েছে, বলছে এটা কোন একটা বাতাস লাগছে বা এরকম কিছু, মানে জিনদের ভাষায় আর কি যেটা বলে। তো যাই হোক, পরে নানি আমার আম্মু তখন বললো যে না, এটা বাতাস লাগে কিছু না, এটা হচ্ছে মানে আমার নানার কথা বললো যে আব্বার হচ্ছে অনেক জ্বর হয়েছে, একটা ডাক্তার দিয়ে ভালো করতে হবে। তারপরে যখন নানার অবস্থা আরো খারাপ হয়ে গেল, তারপরে আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো যে ওনার প্যারালাইসিস হয়েছে। এর মধ্যে নানার আমার মানে পুরো ডান সাইডটা অবশ হয়ে যায়। তারপরে ডাক্তারের কাছে আরো প্রায় 1 সপ্তাহ চিকিৎসা করার পরে কোনো অবস্থার উন্নতি হয়নি। এরই মধ্যে তখন আম্মু নানিকে বললো যে তাহলে ওই কবিরাজের কাছেই দেখাইতে। যখন ওই নানিকে বলা হলো তখন এবার ওর কবিরাজরা মানে অস্বীকৃতি জানালো, বলছে না আমরা এখন কোনো কাজ করবো না। তো এর কারণ হিসেবে জানতে চাইলে পাওয়া গেল যে ওই জিনারা বললো যে ওনার গায়ে যে ইনজেকশন করা হয়েছে এই জন্য আমরা ওনাকে মানে ভালো করতে পারবো না। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে ইনজেকশন করলে সমস্যাটা কি। তো বলছে যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন করা হয় বা সূঁচ ফোটানো হয় তাহলে এটা আমাদের কাছে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আসলে এই ঘটনা অনেক জায়গায় শুনেছি, অনেকে বলছে যে জিনারা এরকম বলে। তো যাই হোক, আমরা অনেক রিকোয়েস্ট করার পরে তারা বলছে ঠিক আছে আমরা ওকে ভালো করার চেষ্টা করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তো বললো যে তার শরীরে যেহেতু ইনজেকশনের সূঁচ ফোটানো হয়েছে, তো তার শরীর থেকে কিছু রক্ত আমাদের খেতে হবে। রক্ত খাবে? রক্ত খাবে। আচ্ছা। তো আমরা বললাম যে ইনজেকশনের সাথে রক্ত খাওয়ার সম্পর্কটা কি? তো বললো যে এই রক্ত খাওয়াটা অন্য কোনো উদ্দেশ্য না, যাতে আমরা এই যে যতটুকু রক্ত খাবো এতটুকু হচ্ছে তার শরীরকে পবিত্র করার জন্য, তারপরে আমরা আমাদের চিকিৎসা করতে পারবো। আচ্ছা। তো আমি তো প্রথম থেকে খুব কৌতূহল হয়ে গেছি, আর এখানে আমি কোনো ভয় পাচ্ছি না, বরং আমি আরো আনন্দ পাচ্ছি যে আসলে কিভাবে কি ঘটতেছে। আর একটা জিন আমার নানির শরীরে ভর করে নানির কথা বলতেছে, কিন্তু মানে নানির ওই জায়গায় হুঁশ নাই, যা কথা বলছে সবাই জিন কথা বলছে। তো আমি আমার নানার পাশে বসেছিলাম। তো আমাকে করা হলো যে বারান্দায় বসিয়ে দেওয়া হলো এবং 2 পা নিচে দিয়ে, তারপরে নানি যথারীতি আমার নানার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমার নানার মাথার ঠিক উপরে মাঝখানে, যেটা আমরা টিকলি বলি, এই জায়গাতে বুড়ো নখ দিয়ে কিছুক্ষণ মানে টানলেন। হ্যাঁ, টানলেন। টানার পরে মুখ লাগিয়ে দিলেন। মুখ লাগিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড মানে তিনি চোষক দিলেন। তো যখন তিনি চোষক দিলেন তার মুখের ফাঁক দিয়ে আমি একদম নানার মাথার কাছে ছিলাম, ওখান থেকে আমি একদম সরাসরি দেখতে পেলাম যে নানার ওই জায়গার চুলের প্রত্যেকটা গোড়া একদম লাল হয়ে গেল। আমি এরকম অদ্ভুত ঘটনা জীবনে শুনি এবং আপনি চোখের সামনে দেখেছেন? আমি চোখের সামনে দেখছি। আচ্ছা। এটা দেখা আরেকটা মানে আমি এতটা ভালোভাবে দেখার কারণ হচ্ছে আমি তখন সায়েন্সে পড়তাম। তো আমাদের এক স্যার ছিল, স্যার বারবারই বলতেন যে জিন বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু আমি আমার চোখের সামনে দেখতেছি যে আমার ওই নানি একেবারে অশিক্ষিত এবং মূর্খ, পড়ালেখা তিনি কিছুই জানেন না, এমনকি কোরআনের কোনো আয়াত তার মুখস্থ নাই, অথচ ওই জিন তার শরীরে হাজির হয়ে মানে সে কোরআনের আয়াত পড়তেছে, আবার এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে আমি আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম। আপনার নানা কি সুস্থ হয়েছিলেন এটা করার পর? এরপরে নানাকে হচ্ছে ওই রক্ত খাওয়া হলো। রক্ত খাওয়ার পরে প্রায় আধা পর রক্ত খাইছে। খাওয়ার পরে বললো যে ঠিক আছে আমরা সন্ধ্যায় মানে চিকিৎসা শুরু করবো। তো সন্ধ্যায় আমাদেরকে বলে দেওয়া হলো যে নিমের ডাল, তারপরে আগরবাতি, আরো অনেক কিছু। তো আমি বাজার থেকে নিয়ে আসলাম। এরপরে রাত্রেবেলা আবার জবা ফুল নিয়ে আসতে বলা হয়েছে, জবা ফুলও নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে নানাকে 3 দিন চিকিৎসা করলো, তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে। দেওয়ার পরে বললো যে আর কোনো সমস্যা নেই, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এরপরে আমরা দেখলাম যে প্রায় 1 সপ্তাহ পরে আমার নানা মোটামুটি সুস্থ হয়ে গেল। তারপরে জিন বললো যে আপনারা এক কাজ করেন, বাজার থেকে দুধ, পায়েস এগুলো সব নিয়ে আসেন, নিয়ে মানে পায়েস তৈরি করার জন্য। তো বললো যে আমি আবার তখন জিনদের সাথে মাঝে মাঝে কথা বলছিলাম, মানে অবসর সময়, আপনারা কোথায় থাকেন, কি থাকেন। তো আমার সাথে তারা বেশ ভালোভাবে কথা বললো, এবং মানুষের সাথে কথা বলে যেমন ঠিক এইভাবে আমার সাথে মানে সামনাসামনি বসে গল্প করলো। আমি তো দুধ নিতে বলা হয়েছে প্রায় 6 থেকে 7 কেজি। আমি বললাম যে আচ্ছা এত দুধ কে খাবে, আমরা তো বাড়িতে মানুষ আছি 10 থেকে 12 জন। তখন ওই জিন বললো যে এখানে আমাদের সাথেও অনেকজন আছে, তারাও খাবে। তো যাই হোক, পরে যখন পায়েস রান্না হয়ে গেল, আমরা সবাই একসাথে বসে সবাই মিলে খাইলাম, এমনকি ওই নানিও আমাদের সাথে খাইলো, কিন্তু নানি খায়নি, আসলে ওই জিনটা খাইছে। আর এর পরবর্তীতে মানে আরেকটা ঘটনার সাথে এই ঘটনা রিলেটেড আছে, ওটা পরে একসময় বলা যাবে। তারপরে আর কি নানা সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার সাথে কি ঘটেছিল? আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আসলে সেটা যতদূর সম্ভব মনে হয় 1991 সাল হবে। জি। আমি তখন 88 সালের দিকে মঞ্চে কাজ করছিলাম, মঞ্চ নাটকে। তো আমার হাতে খড়ি দিয়েছেন রাজশাহীর একজন প্রবীণ নাট্যগুরু, হচ্ছে গোলাম পাজলন, কিছুদিন আগে মারা গেছেন। যাই হোক, ওনার ইয়ের জন্য আমরা একটা রিহার্সালে গিয়েছিলাম বালিয়াপুকুর। সেখান থেকে রাত্রি 1টার সময় ফেরার সময় আমরা 3 জন আসছিলাম। একজনের বাসা ছিল হচ্ছে আলিফলামি ভাটার মোড়, একজনের বাসা ছিল বালিয়াপুকুর এবং বেলদারপুকুর, বেলদারপাড়া, এবং আমার বাসা হচ্ছে হোসনিগঞ্জ। আচ্ছা, আমরা 3 জন আসার সময় দোসর মন্ডল মোড়ের ওখানে যার বাসা হচ্ছে আলিফলামি ভাটার মোড়, তিনি চলে গেলেন, এবং আমি এবং হচ্ছে বেলদারপাড়া মোড়ের বাসা যার, আমরা দুজন হাঁটতে হাঁটতে এসে বেলদারপাড়া মোড়ে যার বাসা, সে বললো যে আমি কি এগিয়ে দিব কিছু দূর? ঠিক আছে, প্রয়োজন নেই, আমি চলে যাব। উনি চলে গেলেন, আমি তখন হাঁটতে হাঁটতে চলে আসছি রেশমপট্টির ওই রাস্তাটাতে, যে রাস্তাটা এখন বড় করা হচ্ছে, ভাঙছে আর কি, ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসছি। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কিছু দূর আসার পরে হঠাৎ করেই আমার কাছে মনে হলো কি যেন আমার সামনের দিকে এগিয়ে আসছে, এবং আমি এগিয়ে আসার ইয়েটা দেখে আমি হঠাৎ তাকিয়ে দেখলাম আকস্মিক ভাবেই যে একটা সাদা কি যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখছি একটা সাদা কাপড়, শুধু কাপড় দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হেঁটে আসছে আমার দিকে, এবং সময়টা ছিল শুধু একটা সাদা কাপড়, শুধু একটা সাদা কাপড়। আচ্ছা, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি, হ্যাঁ, মানে কোনো মুখ কিংবা মাথা কোনো কিছু দেখা যাচ্ছে, অবয়ব বা সাদা কাপড়, শুধু সাদা কাপড় একটা আমার দিকে এগিয়ে আসছে। আমি এইটা দেখার ফলেই আমি ভোঁ দৌড় দিয়েছি, একেবারে ইয়েতে সাগরপাড়া মোড়ের দিকে। তখন ওই সাগরপাড়ার মোড়ের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা কিন্তু তখন হয়নি। আচ্ছা, হ্যাঁ, কারণ যে রাস্তাটা ছিল সরু রাস্তা ছিল, সেই রাস্তাটাও আরো ভয়ঙ্কর ছিল। আমি ভয়ে ওই দিকে আর এগোচ্ছি না। আমি সাগরপাড়া মোড়ে এসে কোনো ব্যক্তিকে পাই কিনা সে বিষয়টা দেখার জন্য ওখানে দাঁড়ালাম, যে হেল্প নেব, যে এরকম রাস্তায় এরকম ঘটনা ঘটেছে, আমাকে একটু হেল্প করুন, আমি অন্তত রানীবাজার পর্যন্ত আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু এরকম কোনো ব্যক্তিকে পাওয়া গেল না, কারণ পৌষ মাসের শীত ছিল একদম, এবং রাত্রি প্রায় 2টা বাজে, একেবারে খা কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না রাস্তায়, লোককে পাওয়া যাচ্ছে না। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার হেঁটে আসলাম ওই মানে রেশমপট্টির রাস্তাতে। রেশমপট্টির রাস্তাতে এসে আমি দেখছি ঠিক যেইখানে ওই কাপড়টি আমার দিকে হেঁটে আসছিল, যেখান থেকে, ওইখানেই আবার দাঁড়িয়ে আছে মাঝখানে। এবং মডেল স্কুলের ওইখানে আমি যখন এসেছি তখন হচ্ছে আমি 2 ধাপ এগোচ্ছি, তো ওই সাদা কাপড়টিও আমার দিকে 2 ধাপ করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রীতিমতো ঘেমে গিয়েছি, শীতের মধ্যে আমি ঘেমে গেছি, এবং আমার নাভিশ্বাস অবস্থা যখন সে আমার দিকে এগোতে মানে শুরু করেছে, তখন আমি আবারও দৌড় দিয়েছি সাগরপাড়ার ওইদিকে। এবং সেইখানে বটতলার মোড়ে দাঁড়িয়ে থেকে আমি চেষ্টা করছি কোনো লোককে পাওয়া যায় কিনা, কিংবা কোনো নাইট গার্ডকে পাওয়া যায় কিনা, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ কাটার পরে আমি আবার আসলাম,
এসে দেখছি যে ওই এটা রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছে। এবং আমি যখন দ্রুত ওর দিকে এগোতে শুরু করেছি, সে তখন আমার দিকে দ্রুত এগিয়ে আসছে। এবং দ্রুত যখন এগিয়ে আসছে, আমি তখন রেশমপট্টির যে গলিটা আছে, রেশমপট্টি মসজিদের গলি, ওই গলির মধ্যে ঢুকে পড়েছি। এবং আমি রীতিমতো আমার মানে নিঃশ্বাস খুব দ্রুত চলছে, মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে হার্ট ফেল করব। এবং আমি চিৎকার করব, সেই চিৎকার করার মতো আমার মানে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, এত ভয় পেয়ে গেছে। স্বাভাবিক। তারপরে আমি বেশ কিছুক্ষণ ওই গলির মধ্যে দাঁড়িয়ে থাকলাম। তারপরে একটু স্বাভাবিক হলে আমার তখন একটু সেন্স আসলো যে এত রাত্রে আমি গলির মধ্যে দাঁড়িয়েছি, কেউ যদি বেরিয়ে আমাকে দেখে তাহলে আবার আরেকটা উটকো ঝামেলা হবে যে আমি চোর, এরকম বিষয়টা হবে। আমি আবার আস্তে আস্তে 1 পা 2 পা করে এগিয়ে আসলাম। এসে আমি ডান বামে দেখছি, লক্ষ্য করে হ্যাঁ দেখছি যে ও যেখানে ছিল সেইখানে সাদা কাপড়টা আবার দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবং আমি আবারও হচ্ছে ইয়েতে মেন রোডে আসলাম। মেন রোডে এসে দাঁড়িয়ে থেকে ওই যে পুরাতন মানুষের প্রবীণদের কাছে শুনেছি যে বগলের তলায় দিয়ে দেখলে নাকি এরকম ভূত টুত হলে দেখা যায় আর কি, যে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। তো আমি বগলের নিচে দেখি, হ্যাঁ বগলের নিচে দেখি আর কি, প্রবীণদের কাছে শুনেছি আর কি। হ্যাঁ, তো আমি এইরকম বগলের তলা দিয়ে দেখার চেষ্টা করলাম। তো এই ধরনের আমি কোনো কিছুকে বুঝতে পারলাম না। হয়তো আমি অত্যন্ত ভীত হয়ে গেছিলাম, এই জন্যই হয়তো এরকম অবস্থা হয়েছিল। আমি ওই মুহূর্তে চিন্তা করলাম যে আমাকে তো বাসায় যেতে হবে, এবং ওইখান থেকে বের হওয়ার যে পথগুলো ওগুলো আরো ডেঞ্জারাস। এই জন্য আমি ওই পথ না যেয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার একটু সাহস ছিল অবশ্য, হ্যাঁ সে সময়ে এই রাতের বেলা ঘুরে টুরে বেড়াতাম। যাই হোক, আমি তখন খুব দ্রুত ওর দিকে হাঁটা শুরু করেছি। না, ও তখন মুভ করেছে উল্টো দিকে, আমার দিক থেকে উল্টো দিকে। তখন আমি চিন্তা করেছি যে আমি দৌড়ে পালিয়ে যাব, মানে ওর আগে। এইরকম চিন্তা করার ফলে আমি যখন একটু দৌড় দিয়েছি, তখন দেখি যে মুভ করে সে আমার দিকে দৌড়ে আসছে। আচ্ছা। আমি তখন তো ভয়ে এমন দৌড়তেছি, আমি জানি না যে কিভাবে দৌড়িয়ে আমি কল্পনা হলের এখানে চলে এসেছিলাম। আমি যে রাস্তাগুলো ভয় করছিলাম, সেই রাস্তা দিয়ে আমি দৌড়িয়ে কিন্তু কল্পনা হল, যেটা উৎসব সিনেমা হল পরে হয়েছে, এখন তো হলটা ভেঙে ফেলা হয়েছে, তো ওই রাস্তায় আমি এক দৌড়ে এসেছিলাম, এক দৌড়ে চলে এসেছিলাম। এবং এরপরে আমি আর কখনো এই যখন নিঝুম রাতে এই ফাঁকা রাস্তায় আর কখনো যাননি। পলাশের কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো। পলাশ, কোথা থেকে এসেছেন আপনি? আপনার নাম এবং নাম তো আমরা বলে দিলাম, ঠিকানাটা একটু বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি শুভাশিস ভট্টাচার্য পলাশ, আমি বোয়ালে থানার মোড় থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি মূল ঘটনায় আসিনি। তো রাসেল ভাই, আমার যে মূল ঘটনাটা সেটা আমার দিদিমাকে কেন্দ্র করে। তো আমার দিদিমা আমাকে প্রচন্ড ভালোবাসতেন। আমার দিদিমার একটা অভ্যেস ছিল যে বাড়ির যেসব ছেলেরা আছে, বাড়ি থেকে কাজকর্ম করে বাসায় ফিরলে তাদের ফ্রেশ হওয়ার আগ মুহূর্তে চা নাস্তা রেডি করে রাখতেন। এটা তার সবসময় করতেন এবং তার এটা ডেইলি রুটিন ছিল তার। এটা রাজশাহীর ম্যাক্সিমাম মানুষের বোধহয় অভ্যাস। জি জি জি, এটা রাজশাহীতে এবং কাজলাতে ঘটে যাওয়া ঘটনাটি। তো আমি মামার বাসাতেই থাকতাম। তো আমার দিদিমা গত 2009 সালের 14 ডিসেম্বর উনি আহত হন একটা আগুনে। এবং জানুয়ারি মাসের 2010 সালের জানুয়ারি মাসের 14 তারিখে উনি মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাই বলে রাখি যে উনার মৃত্যুর ঠিক 5 দিনের মাথায় আমি রাত্রিবেলায় প্রাইভেট পড়ে যখন বাসার দিকে ফিরে আসছি, তখন আমি বলে রাখি যে আমার মামার বাসা 2 তলা বিশিষ্ট। তো আমি নিচতলায় প্রথমে প্রবেশ করি। নিচতলায় প্রবেশ করে আমাদের বাড়ির ম্যাক্সিমাম আত্মীয় স্বজন প্রায় 15 জন নিচতলায় বসে গল্প করছিলেন। তো আমি আমার মাকে বলি যে আমি শরীরটা খুব খারাপ লাগছে, তুমি চায়ের ব্যবস্থা করো, আমি উপর থেকে ঘুরে আসি। তো আমি নিচের দরজাটা বন্ধ করে দিয়ে 2 তলার দিকে আমি রওনা দিই। তো 2 তলায় 2টা দরজা পার করে হচ্ছে ঘরের মধ্যে প্রবেশ করতে হয়। তো প্রথম দরজাটি আছে টিনের দরজা। আমি দরজাটি প্রবেশ করে, রাসেল ভাই সেদিন প্রচুর ঠান্ডা ছিল কিন্তু কোনো কুয়াশা ছিল না কিন্তু। তো আমি প্রথম দরজাটি ওপেন করে পরের যে দরজাটা আছে সেটাতে নক করি, এবং 2 তলায় অবস্থান করছিল আমার মেজো মামি এবং আর এক দিদিমা আমার অবস্থান করছিলেন। আমি নক করে যথারীতি আমি ঘরের মধ্যে প্রবেশ করি।
প্রবেশ করার পরে আমি টয়লেট সেরে, টয়লেটের পাশে একটা বেসিন আছে, সেই বেসিনে আমি মুখ ওয়াশ করার জন্য আমি প্রস্তুতি নিই। তো রাসেল ভাই বলে রেখি বেসিনের পাশে কিন্তু দরজাটা, 2 তলার ওঠার দরজাটা, 2 তলার দরজাটা সেদিন বন্ধ ছিল কারণ প্রচন্ড ঠান্ডা থাকার কারণে। তো আমি মুখ ধুচ্ছি, এরকম সময় দরজাতে প্রচন্ড জোরে একটা আঘাত আসে। জি। তো এত জোরে একটা আঘাত আসে যে দরজাটা নড়ে ওঠে। তো আমি দরজাটি নড়ে ওঠে এবং দরজার নিচে যে ফাঁকটা থাকে সেখানে একটু আলোর পরিমাণ দেখি, কিন্তু সেখানে কিন্তু ছাদে কোনো সময়ের জন্য আমাদের লাইটের ব্যবস্থা ছিল না ওখানে। জি। তো আমি জাস্ট একটা নক করি যে আমি ভেবেছি হয়তো বা কেউ টর্চ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আমাদেরই কেউ। তো আমি একটা ডাক বলি যে দাঁড়াও, আমি আসছি, খুব দ্রুতই আসছি। তো আমি খুলতে আমার বেশি সময় লাগেনি, যেহেতু আমার বেসিনের পাশে দরজা ছিল, 2 হাত দূরে দরজা ছিল। দ্রুত দরজা খুলে রাসেল ভাই আমি পুরোপুরি সব, যে সেই মুহূর্তে আমি কাউকে দেখতে পাইনি সেখানে। তো আমি যেহেতু দরজাটা খুলে ছোট্ট একটু ছাদ ছিল, আমি দ্রুত আমি ডানে বামে সব দেখি এবং সিঁড়ির যে রাস্তাটা আছে সেটাও দেখি। এত দ্রুত কেউ যদি সে দরজা ঝাঁকানোর পরে, নক করার পরে এত দ্রুত কেউ চলে যাবে, এত মানে মানুষের এরকম ক্ষমতা নেই। তো আমি সব চেক করি, চেক করার পরে নিচে দ্রুত চলে যাই। নিচে দ্রুত গিয়ে নিচের যে দরজাগুলো আছে দরজাটা ওপেন করে আমি সবাইকে বলি যে কেউ উপরে যে দরজা নক করেছিল কিনা। তো আমাকে সবাই বলে যে না, কেউ দরজা নক করেনি। তো আমি বলি যে দরজা নক করেনি, তাহলে উপরে যে কে আসলে দরজাটা নক করলো। তো আমার দাদু বুঝতে পারে বিষয়টা, উনি আমাকে সাথে সাথে ছাদের উপর নিয়ে যায় বলে যে তুই কোথায় কি দেখেছিস। তো আমি বললাম যে দাদু এই ঘটনা এইভাবে দেখেছি। তো এরকম দরজা নক করছিল, আর নিচে আমি একটা আলোর পরিমাণ দেখতে পাই। তো রাসেল ভাই সেদিন কিন্তু কোনো ধরনের কুয়াশা ছিল না, কোনো ধরনের কুয়াশা ছিল না, কিন্তু সেই মুহূর্তে আমি যখন দরজাটি খুলি তখন সেই মুহূর্তে কিন্তু সেখানে অন্ধকার আচ্ছন্ন ছিল এবং ধোঁয়াটে ভাব ছিল। তার আপনি বলছেন যে ওখানে আপনার যে দিদিমা বা যার কথা বলছেন তাদের প্রতিদিনের যে প্রত্যেক রুটিনটি হয়তো তিনি সেদিন পালন করতেছিলেন, কারণ সেখানে আমি কারো উপস্থিতি দেখিনি। আমি অদ্ভুত ব্যাপার। এবং আপনাদের অনেক অনেক থ্যাঙ্কস। সাথে যিনি ঘটনা শেয়ার করবেন তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন। আমরা গিয়াসউদ্দিনের কাছে আজকে জানতে চাইবো যে এই যে কাছাকাছি আপনি বলছিলেন যে আমাদের কক্সবাজারের খুব কাছেই রয়েছে ঝাউবন, কিন্তু এই ঝাউবনে ভয় পাওয়ার কোনো কারণ আছে কি? প্রথমে যে কক্সবাজারের এত সৌন্দর্য কক্সবাজার, কিন্তু ভয়ের ব্যাপার প্রথমে দেখা গেলে নাই, কিন্তু পরে যখন কক্সবাজারে যে আসার পরে যে পরিস্থিতির শিকার লোকজন হচ্ছে, এর মধ্যে কিন্তু দেখা যায় যে ঝাউ বাগানে যে অনেক মৃত লাশ ওখানে পুঁতে ফেলে। এরপরে কি কক্সবাজার ঝাউ বাগানে যে আপনার খারাপ জিনিসটা উঠে দাঁড়ায়। কি কি দেখা যায় ওখানে, মানে কি কি দেখা যেতে পারে? আপনি একটা কথা বলছিলেন যে সাধারণত সন্ধ্যার পরে ওখানে না যেতে, তো আমি বলেছিলাম যে সন্ধ্যার পরে যেতে নিষেধ করছেন কেন? ওখানে কি ওই যে ছিনতাই ভয়? আপনি বলেন যে না, ছিনতাই হয় না, তার চাইতেও বড় ভয় রয়েছে। আপনারা নিজেরাও তো মনে হয় ওখানে যান না? না, সচরাচর রাত্রের বেলা ওখানে যাওয়া ভয়ের কি ব্যাপারটা হয় আর কি। আমার ফ্রেন্ড, বিশেষ করে আমি ওখানে যাই না, আমার ফ্রেন্ডে যেহেতু ফেস করছে, তো আমার ফ্রেন্ডই বলছে ওখানে না যাওয়ার জন্য। আচ্ছা, ওখানে কি ফেস করেছিল, কি দেখেছিল আপনার বন্ধু? আমার 3টা ফ্রেন্ড ঝাউ বাগান থেকে যাচ্ছে, ওরা রাত্রে কাজ করে, সকালবেলা তো ভার্সিটিতে আসে। তারপরে ফ্রেন্ডরা যখন রাত্রেবেলা গেছে ওখানে ঘুরতে, তো ঘোরার সময় হঠাৎ একটা ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখতেছে দূর থেকে। তো আর 2টা ফ্রেন্ড বলতেছে কি ভাই এখানে তোর গার্লফ্রেন্ড কিভাবে আসবে? তো এ বলতেছে কি না, আমার গার্লফ্রেন্ডই আছে ওখানে। তো এরা দেখতেছে না, কিন্তু পাশাপাশি 2জন আছে কিন্তু দেখতেছে না ওই গার্লফ্রেন্ডটা। 3জন ফ্রেন্ড ছিল, মাঝখানে একজন যে গার্লফ্রেন্ড দেখতেছে আর কি। তো গার্লফ্রেন্ড দেখার পরে বলতেছে দোস্ত আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, মাস্ট বি দেখা করতে হবে, আমার এখনই যাইতে হবে। তো তৎক্ষণাৎ এরা 2জনেই দেখলো সাদা কাপড় পরা এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করতেছে, এক গাছ থেকে অন্য গাছে এমন দৌড় দিচ্ছে বলার মতো না। আচ্ছা, তো এরপরে এই ফ্রেন্ডটা যেভাবে হোক ওখানে যাবে, এক প্রকার প্রজেক্ট টাইপের হয়ে গেছে, অনেক শক্তি চলে আসছে এর মধ্যে। এরা 2জন কোন রকমই পারতেছে না একে হ্যান্ডেল করতে। ওকে, তো সচরাচর দেখা গেল কি এক প্রকার দৌড় দিল এদের মাঝখান থেকে। তো এরা অনেক পেছন দৌড়তেছে, দৌড়ে যাওয়ার পরে এ যখন গেছে ওর গার্লফ্রেন্ডকে ধরতে, তখন একে এমন জোরে ধাক্কা দিয়েছে, অনেক দূরে গিয়ে পড়ছে তখন। তো তখন এই কাছে এসে দেখতেছে যে এই
জিনিসটা আসলে ওর গার্লফ্রেন্ড না। তো তৎক্ষণাৎ এর তিনজনের মধ্যে একজন দৌড় দিল ঝা বাগানের ভেতর। তো একটু পরে ওই ঝা বাগানের ভেতর যখন দৌড় দিল তো ও দেখলো কি ওর বাবা দাঁড়ায় আছে ওখানে। আচ্ছা। তো বাবা যখন দাঁড়ায় আছে বলতেছে, বাবা তুমি এখানে কি করো? ছেলেটাকে বলতেছে, মানে আমার ফ্রেন্ডটাকে বলতেছে আর কি। তো ফ্রেন্ডটার বাবা বললো, বাবা তুমি এখানে কি করো? যখন তো ফ্রেন্ডটা বলছো, বাবা তুমি এত রাত্রে এখানে কি করো? তো বাবা আমি মাছ ধরতে আসছি, আজকে মাছের মাংস খাবো। ওকে, আমরা এখন যেটা করবো সেটা আর একটা ঘটনায় যাব, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনা শুরু করবেন। এবং যিনি এখন ঘটনা বলতে আসছেন তার নাম জয়, এবং তিনিও কক্সবাজারেরই একজন। আপনার ঘটনাটা আমরা একটু শুনে আসবো। হাই লিসেনার্স, আমি কক্সবাজারেই থাকি। তো সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা বলছি না। তো রাসেল ভাই, সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আসলে ঘটনা শুরু হওয়ার আগে একটা কথা বলে রাখি। এই মানে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, এই ঘটনাটা গত 10-15 বছর ধরে আমাদের বাসার আশেপাশে অনেককে অনেকভাবে হ্যারাসমেন্ট করছে আর কি। ঘটনাটা দিয়ে অনেকে অনেক এক্সপিরিয়েন্স আছে, আমাদের বাসার আশেপাশে অনেকে অনেক এক্সপিরিয়েন্স বলতে পারবে। তো আমার জানা এবং আমার ফেস করা ঘটনাগুলো আমি আজকে রিসেন্টদের সাথে শেয়ার করছি। ঘটনাটা শুরু হয়েছিল 2002 সালের দিকে। যে কোনো একটা সময় আমি আর আমার একটা ছোট ভাগিনা ছিল, ওর নাম জাহেদ। দুজনে খেলছিলাম, বাসার পাশেই খেলছিলাম। হঠাৎ করে দেখতেছিলাম মানে একটা কান্নার সুর ভেসে আসছে আমাদের বাসার পাশ দিয়ে। তো দেখলাম মানে আমাদের একটু ইন্টারেস্টেড হলো আসলে কি ঘটলো ঘটনাটা। দেন আমরা দুজন ওখানে গিয়ে দেখলাম আসলে একটা মানে বাচ্চা মারা গেছে একটা মহিলার। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে দেখলাম মানে অনেকক্ষণ কান্না টান্না করলো। তো মহিলাটা একটু বেশি গরিব ছিল, যার কারণে কবর কাফনের কোনো ব্যবস্থা না করে মহিলাটা কি করলো, বাচ্চাটাকে একটা ছোট টিনের মধ্যে, তখনকার দিনে ছোট টিনের ছিল, বড় বড় টিনের ছিল, দুধের টিন। তো এখানের মধ্যে লাশটা মানে বাচ্চাটাকে ওখানের মধ্যে ঢুকাইয়া কি করলো, আমাদের চোখের সামনে যে ওদের বাসার পাশে একটা বাথরুমের পাশে একটা গর্ত করছে। গর্ত করার পরে ওখানে ওকে দাফন করে দিয়েছে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই। আচ্ছা। এরপর থেকে আসলে যে সমস্ত ঘটনাগুলো এর আশেপাশে হয়, সবাই মনে করা হয় এই ঘটনার থেকে এই ঘটনাগুলো আসলে উদ্ভব হয়েছে আর কি। যেমন কি ঘটনা ঘটে একটু আমরা শুনি। তো এরপরে এর কিছুদিন পরে ওই বাড়ির যে মানে প্রধান মালিক আছে, হঠাৎ করে একদিন মানে কিছুদিন পর আর কি হঠাৎ করে উনি উধাও হয়ে যায়। যেমন ওকে কেউ খুঁজে পায় না, আজও পর্যন্ত উনি এখনো মানে মিসিং, মানে তাকে এখনো মানে খুঁজে পাওয়া যায়নি। এর কিছুদিন পরে এরপর ওখানে ওদের বাসায় 3টা মহিলা ছিল। 3জনের মধ্যে প্রথমে একজন, এরপর 2জন, এরপর 3জন, মানে ক্রমান্বয়ে কিছুদিন পর পরে 3জন আপনার পাগল হয়ে গেল। ওই বাসায় একই বাসায় আমাদের পাশে। তো 3জন পাগল হওয়ার পরে দেখা গেল একটা কেমন যেন একটা মানে অদ্ভুত ছায়া নাকি ওদের খুব জ্বালাতন করতো। এবং আমরা দেখতাম হঠাৎ মেয়েগুলা পাগলের সুরে বলতেছে, কে একজন ওকে মারতে আসছে, থাপ্পড় মারতেছে, চুল ধরে টানতেছে। এই সমস্ত ঘটনাগুলা আসলে মানে মহিলাদের কাছ থেকে আমরা শুনতে পারতাম আর কি। তারপর বেসিক্যালি যে সমস্যাটা বেশি হইতো আমাদের আশেপাশে যে বাসাগুলো ছিল, তখনকার দিনে টিনের বাসা ছিল। টিনের বাসার ছাদে প্রতি রাতেই মানে কে যেন হাঁটাহাঁটি করতো। এটা প্রত্যেক বাসায় হতো আমাদের আশেপাশে, প্রতি রাত্রেই মানে হাঁটাহাঁটি হতো। তো একদিন হঠাৎ করে আমার বড় ভাই চিন্তা করলো যে আসলে মানে এটা আমাদের দেখতে হবে, মানে কাহিনীটা কি। হ্যাঁ, হঠাৎ করে একদিন মানে প্ল্যান ওয়াইজ আগে থেকে করে দেখলো যে মানে এটা দেখতে হবে। তো মানে যখন মানে ইশারা করবো, যখন টিনের চালে আওয়াজ আসবে তখন ভাইয়া বাইরে থেকে দেখবে, এভাবে একটা প্ল্যান করা হয়েছে আর কি। হঠাৎ ভাইয়া নাকি নিজে দেখছে, আমার আব্বু নাকি দেখছে যে সাদা কাপড়ের কেউ একজন চালের উপর হাঁটতেছে। যিনি যাকে দেখা গেছে তিনি দেখতে কেমন ছিলেন? উনি মানে সাদা কাপড়ের মানে একজন বড় বৃদ্ধা মানুষ এরকম আর কি, পুরা সাদা, মানে ওনার মানে আর কিছু নেই, সাদা পুরা কিছু সাদা কাপড়ের। তারপর রাসেল ভাই ওই মহিলা 3জন পাগল হয়ে মানে অনেক ধরনের পাগলামি করতো। বিশেষ করে আপনার রাখাইন টাইপের চেহারা যেগুলো ছিল, রাখাইন বলতে আমাদের উপাধিতে রাখাইন, ওই টাইপের যেগুলো আমাদের চেহারায় মুসলিমদের চেহারা ছিল, ওদের একটু বেশি পাকড়াও করতো আর কি। যেন একটা কাজিন ছিল বাবু, ওকেও মাঝে মাঝে দেখলে মানে খুব বেশি পাকড়াও করতো, মানে রাখাইন দেখলে মানে দেখতে পারতো না দুজন।
রাখাইন দেখলে বকা দিত। রাখাইন মানে কিরকম, মানে রাখাইনরা নাকি ওকে বিয়ে করতেছে, ওকে, গলা চেপে ধরতেছে, এই সে আর অনেক কাহিনী। তারপর এরপরে যে কাহিনীটা বলতে চাচ্ছি, এর কিছুদিন পর আমার একটা কাজিন আসছে আমাদের বাসায় আর কি। তো আসার পর ওই পাশের যেটা ঘটনা হয়েছে আর কি, ওখানে গেছে। তখন কিন্তু আমিও ছিলাম পাশে, মানে খেলতেছিলাম আর কি। তো হঠাৎ করে আমার কাজিনটার কি করছে, আপনার মুখটা চেপে দেওয়া হয়েছে। ও অদ্ভুত ভাবে চিৎকার দিচ্ছে, ও মানে নড়তেছে না, ওর শরীর নড়তেছে কিন্তু মুখটা নড়তেছে না আর কি। অদ্ভুত ভাবে চিৎকার দিচ্ছে। আসলে খুব ভয় পেয়ে গেছিলাম, আসলে কি হলো এটা। তখন একটু পরে দেখলাম যে সবাই আসলো, তারপর ওকে একটু বাসায় নিয়ে গেল। তারপর কি হলো এটা মানে দেখার জন্য একটু সমস্যা। তারপরে কবিরাজ আনা হলো আর কি। তো কবিরাজে বললো কি একজন ওকে মুখটা চেপে ধরা হয়েছিল আর কি, আমার কাজিনটার কি একজন মুখটা চেপে ধরছিল আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। রাসেল ভাই, সালাম আলাইকুম। আমার নাম টুটুল চৌধুরী, আমি বলছি ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি থেকে। যেহেতু আপনি প্রোগ্রামটা করছেন কক্সবাজারে, তাই আমার সাথে ঘটে যায় একটা ঘটনা কক্সবাজারে, তাই আর লোক সামলাতে পারলাম না, আপনার কাছে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে প্লে করবেন। ঘটনাটা ঘটে 1982 সালের জানুয়ারি মাসের দিকে। তখন আমি ঢাকাতে থাকি চাকরি উপলক্ষে। আমি চিটাগাংয়েরই ছেলে। আমার এক বেস্ট ফ্রেন্ড তখন আমার সাথে একই সাথে ঢাকাতে থাকতো, সেও চাকরি করতো ঢাকাতে। তাই দুজনে একদিন ঠিক করলাম যে এই বছর ক্রিসমাস ছুটিতে চলে যাবো চিটাগাং থেকে কক্সবাজার। 2 সপ্তাহ ছুটি নিয়ে চলে আসলাম চিটাগাংয়ে। ক্রিসমাসের পরপরই আমরা চলে গেলাম কক্সবাজারে। আমার এক আত্মীয়র বাসা ছিল তখন কক্সবাজারে। তখন আমরা ঠিক করলাম যে আত্মীয়র বাসায় থাকবো না, আমরা থাকবো হোটেলে, যেহেতু নিজস্ব প্রাইভেসির ব্যাপার আছে সেই জন্য। তো যাই হোক, তখন একটা হোটেলে রুম নিলাম আমরা দুজনে, একটা রুম এবং 2টা ডাবল বেড। ওই হোটেলটা ছিল তখন আপনার বেস্ট ফেমাস হোটেল আপনার কক্সবাজারে। পাশাপাশি আর কিছু পর্যটনের মোটেল ছিল যেগুলো আপনার সমুদ্রের পাশাপাশি, কিন্তু এই হোটেলটা নিলাম এই কারণে এটা সবচেয়ে ভালো হোটেল এবং শহরের সবচেয়ে কাছাকাছি। যাই হোক, হোটেলে নিলাম আমরা। হোটেলটার একটু বর্ণনা দিই আপনাকে। হোটেলটার নামও বলছি না এবং আমার বন্ধুর নামও বলছি না আপনাদেরকে, সঙ্গতের কারণে। কারণ আমার বন্ধু এখনো ঢাকায় থাকে এবং আমি জানি না ওই হোটেলটা এখন কক্সবাজারে আছে কিনা, কারণ আমি অনেকদিন কক্সবাজারে যাওয়া হয়নি। তো যদি থাকে আমি কোনো হোটেলের নামটা সেজন্য সঙ্গতের কারণে বলতে পারি। যাই হোক, হোটেলটার একটু বর্ণনা দিই। হোটেলটা একদিকে ছিল 2 স্টোরির একটা বিল্ডিং, যেটা 1 তলা এবং 2 তলা, এবং আরেকদিকে ছিল 4 তলা একটা বিল্ডিং, এবং মাঝখানে যে স্পেসটা ছিল ওখানে সুইমিং পুল এবং হোটেলের গার্ডেন, এবং আরেকটা বিল্ডিং একটা সাইডে আপনার 2 দোতলা একটা বিল্ডিং, এটা নিচের তলায় ছিল অফিস এবং দোতলায় ছিল রেস্টুরেন্ট এবং বার। তো হোটেলটা ছিল ইউ শেপের। কারণ আমরা ওই যে দিকে দোতলা ছিল ওইখানে রুমগুলো সবসময় ভালো এবং ওরাগুলো কম ভাড়া দিত, কারণ ওরা বছরের এই শীতের সময়টা রিজার্ভ করে রাখতো সমস্ত ফিল্ম কোম্পানির শুটিং এর জন্য। তো আমরা অনেক রিকোয়েস্ট করে এদিকে দোতলার দিকে একটা রুম নিলাম। ওইদিকে অনেক লোকজন কম, গেস্ট কম, সেজন্য আমরা ওইদিকে নিলাম। তো উঠলাম ওখানের মধ্যে। আমার এক লোকাল বন্ধু ছিল কক্সবাজারে, আমি তার নামও বলছি না। সে কাজ করতো তখন একটা লোকাল নিউজ পেপারের কক্সবাজারে কাজ করতো। তো সে জানতো আমরা আসছি। তো আমরা পৌঁছার পরে তাকে ফোন দিলাম, সে আসলো সন্ধ্যার দিকে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম হোটেলে। অনেক আড্ডাবাজি, অনেক গল্প করার পরে অনেকদিন পরে দেখা। তো সে চলে গেল রাতে 11টার দিকে তার বাসায় এবং বলে রাখলো যদি তার আমাদের কোনো কিছু দরকার হয় আমরা যেন তাকে ফোন করি সবসময়। তো পরের দিন আমাদের প্ল্যান ছিল খুব ভোরে উঠবো এবং সূর্যোদয় দেখবো, উচিত সানরাইজ দেখবো। তাই আমরা তাড়াতাড়ি বেড়ে চলে গেলাম 11টার দিকে। তো দুজনে 2 বেডে সে গল্প করছি, লাইট নিবানো হোটেলের রুমে, গল্প করছি ঘুম আসার আগ পর্যন্ত। তো এমন সময় শুনলাম আমাদের মাথার ছাদের উপরে ছোট্ট একটা হাতুড়ি দিয়ে পেরেক টুকছে ওখানের মধ্যে। তখন আমি আমার বন্ধুর দিকে তাকে মনে করলাম যে এদের আসলে কোনো কমন সেন্স নেই, কোনো লোক হয়তো উপরে গিয়ে হাতুড়ি দিয়ে পেরেক টোকার চেষ্টা করতেন। তো আমার বন্ধু সে বললো যে মেবি হোটেলের কোনো মেনটেন্যান্সের লোক হইতে পারে। তো আমি বললাম এদের আসলে কোনো কমন সেন্স নেই, এত রাত্রে গেস্টরা ঘুমায় আর এরা এখানের মধ্যে পেট দিয়ে হাতুড়ি ঢুকে। তো আমি ফোনটা তুলে ফোন করলাম আপনার ফ্রন্ট ডেস্কের মধ্যে। ফ্রন্ট ডেস্কে ফোন করে জানলাম যে একজন হাতুড়ি ঢুকছে উপরে। ওরা বললো যে আমাদের তো কোনো মেনটেন্যান্স এই রাতের বেলা কাজ করে না, আর আপনাদের কোনো সার্ভিস এখন নেই, আমরা রাতে 11:30 পরে সমস্ত সার্ভিস আমাদের বন্ধ। আর উপরে যাওয়ার ওখানে আপনারা যেখানে আছেন সেই উপরে যাওয়ার কোনো সাথে সিঁড়িও নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, বলে অনেকে ধন্যবাদ ফোনটা রেখে দিলাম। তো যাই হোক, এই হাতুড়ি টোকার শব্দটা ঠিক হচ্ছে 3-4টা শব্দ টুক 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 করে, তারপর আবার 10-15 সেকেন্ডের বিরতি,
তারপর আবার টুকটুক করে হাতুড়ি টোকার শব্দ। তো আমার বন্ধুটা বললো ঠিক আছে আমি তারাও আমি দেখে আসি যে আসলে উপরে কেউ যেতে পারে বা উপরে কেউ উঠেছে কিনা। সে দরজা খুলে বাইরে গেল, বাইরে গিয়ে দেখলো যে আসলে কেউ উপরে যাওয়ার কোনো রাস্তাই নেই এবং আমাদের সাইডের হোটেলটা সমস্ত অন্ধকার, বোধহয় একটা কি দুটো গেস্ট থাকতে পারে, তারা বোধহয়। যাই হোক আমি দেখে আসি আসলে কেউ উপরে যেতে পারে কিনা। তো আমি বের হলাম নিজে বের হয়ে লাইট জ্বালালাম রুমের মধ্যে, নেমে দরজা খুলে বারান্দায় বেরোলাম, বারান্দায় বেরে সাইডে গেলাম, বারান্দার ওই সাইডে হেঁটে গেলাম, করিডোর দিয়ে লম্বা করিডোর দিয়ে আরেক মাথা পর্যন্ত হেঁটে গেলাম সেই বিল্ডিং এ। দেখলাম আসলে কোনো দিকে উঠার কোনো রাস্তা নেই। তখন আমার বন্ধুটা আমি বললো যে চলো আমরা একসাথে নিচে যাই, নিচে গিয়ে হেঁটে আসি, হেঁটে গিয়ে হোটেলের পিছন দিকটা গিয়ে দেখে আসলে একটু উঠতে পারি কিনা। তো আমরা হোটেলের পিছন দিকে গেলাম, নিচে নেমে হোটেলের পিছন দিকে গেলে দেখলাম আসলে কোনো রাস্তা নেই। যাই হোক রুমে চলে আসলাম, আমি চলে এসে যখন লাইট নিবে আবার শুয়ে পড়লাম, তখন এসে হাঁটাহাঁটির শব্দ আবারও হচ্ছে। এই করতে করতে আমার তখন একটু ভয় লাগা শুরু করলো যে ব্যাপারটা কি হচ্ছে। তখন আমরা 22-23 বছরের যুবক, মানে তখন আমাদের এই ভয়টাই আমাদের মনের মধ্যে নেই। তো কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে সেটা আমাদের ধারণা নেই, বা এগুলো ঘটলেও আমরা কোনো আমল দেই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এই করে করে আপনার সারা রাত মোটামুটি ঘুম এবং জাগরণের মধ্যেই কাটালাম, কিন্তু অনেক ভোর পর্যন্ত সেই হাঁটাহাঁটির শব্দ চলতে। ঠিক 4-4:30 দিকে দেখলাম আর কোনো শব্দ নেই, তখন ঘুমিয়ে পড়লাম। যেহেতু অনেক শেষ সাথে ঘুমিয়েছি, তারপর দিন আর সূর্যোদয় দেখা হলো না আমাদের, বেলা করেই উঠলাম। তো পরের দিন আমার সেই লোকাল বন্ধুকে ফোন করলাম, শহরে ঘুরে টুরে বেরিয়ে আবার সেই সন্ধ্যার পরে আমরা ঠিক করলাম যে না কাল সূর্যোদয় দেখতেই হবে। তো আমাদের সেই বন্ধু আসলো, একসাথে আমরা বাইরে গিয়ে ডিনার করে যখন ওকে বিদায় দিয়ে বাসায় আসলাম, হোটেলে ফিরলাম, তখন রাত প্রায় 11টা 11:30। আসার পরে যখন রুমের বাতি নিভিয়ে শুয়েছি, সেই 10-15 মিনিট পরে আবারও সেই হাতুড়ি টোকার শব্দ এবং হাঁটার শব্দ। তো কি করবো, পিছনের দিকে একজন তাকাচ্ছি, কোনো হাঁটার শব্দ, কিছু করার নেই। তো আমরা বললাম আমরা তখন এটা নিয়ে ফান করা শুরু করলাম যে এদিকে মন না দেওয়ার জন্য আমরা যোগ বলছি, হাসাহাসি করছি, পুরোনো কথাবার্তা নিয়ে হাসাহাসি চলছে। হঠাৎ করে শুনলাম আমাদের দরজার মধ্যে কেউ হালকা করে টোকা দিল। তখন আমি তাকালাম আমার বন্ধুটার দিকে, আমার বন্ধুটা বললো যে হয়তো কোনো সার্ভিস বয় এসছে যে আমাদের কিছু লাগে কিনা দেখার জন্য। আমরা সার্ভিস বয়ের কথা বলেই রাখি, কারণ সার্ভিস বয়কে আমরা সবসময় মাত্র অতিরিক্ত টিপস দিতাম, যার ফলে আমাদের সবসময় সে খোঁজ খবর করতো গত 2 দিনের মধ্যে। তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখে আসি কেউ আছে। তো আমি যখন দরজা খুললাম দেখলাম কেউ নেই আমাদের দরজার সামনে। তো আমি এদিক ওদিক তাকালাম, করিডোরে সমস্ত করিডোর অন্ধকার। হোটেলের আরেক পাশে যে 4তলা বিল্ডিং, সেখানে 2-1টা গেস্টের রুমে শুধু আলো জ্বলছে, আর বাকিটা সবাই অন্ধকার, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আমি এসে ফিরে বসলাম, তখন দেখলাম কতক্ষণ পরে আবারও টোকা, এবার একটু বেশ জোরেই টোকা, যেটা কেউ দরজা খোলার জন্য অনুরোধ করছে। তখন আমার সেই বন্ধুটা, সে খুব বেশ সাহসী ছিল, তখন সে হঠাৎ করে দৌড়ে বললো কি যে আমাদেরকে এত বিরক্ত করার মানেটা, যদি আমি কাউকে পাই আমি সত্যি ওকে আজকে পিটিয়ে আমি লাশ বানাবো, এরকম একটা কথা বলে সে দৌড়ে গেল দরজার দিকে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে সে দরজা খুললো। আমি তাকে দেখছিলাম, আমার বেডে বসেই তাকে দেখছিলাম যে সে কি করে। দরজা খুলে সে তখন বাম দিকে তাকালো, তারপর ডান দিকে তাকালো, যে ডান দিকে তাকালো হঠাৎ করে সে চিৎকার করে তখন ফেইন্ট হয়ে মাটিতে পড়ে গেল সে অজ্ঞান। আমি দৌড়ে গেলাম, আমি আসলে জানি না তখন কি করবো। আমি হঠাৎ করে এই ঘটনাটা আমি সত্যি, তখন বাংলাতে যাকে বলে কিংতত্ত্ব বিমূঢ়, তখন আমি সত্যি জানি না আমি কি করবো। তখন আমি দেখলাম, আমি তাড়াতাড়ি বের হলাম, দেখলাম শুধু অন্ধকার ছাড়া কিছু নেই। আর শীতের রাতে আমার সারা গা তখন ঘামে ভিজে গেছে ভয়ে। তখন তাকে কি করলাম, আমি হাত ধরে টেনে ভিতরে ঢুকিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এখন আমি জানি না কি করবো। তখন হোটেলে রিসেপশনে কল করলাম, তখন ওরা বন্ধ করে দিয়েছে সমস্ত, তখন কিছুই নেই। তখন হঠাৎ করে মনে পড়লো যে আমার বন্ধুটাকেই কল করি, যে কক্সবাজারের বন্ধুটা, তাকে ফোন করলাম। ফোন করার পর আমি বললাম তুমি আসো ভাই তাড়াতাড়ি, আমাকে বিপদ। তো 10-15 মিনিটের মধ্যে আরো 2জন বন্ধু সহ চলে আসলো আমাদের হোটেল রুমের মধ্যে। হোটেলের মধ্যে এসে সমস্ত অবস্থা দেখে ওর এক বন্ধু চলে গেল এক ডাক্তারকে ডাকতে, কোথা থেকে যায় না, আধা ঘন্টার মধ্যে সে ডাক্তার নিয়ে হাজির। তো ডাক্তার কিছুক্ষণ দেখার পরে কিছু আপনার একটা ইঞ্জেকশন দিত আমার বন্ধুটাকে। ইঞ্জেকশন দেওয়ার পরে দেখলাম সে জ্ঞান ফিরে আর কোনো কথা বলে না, সে কোনো কথাবার্তা নেই। তো আমার সেই লোকাল বন্ধুটা বললো তোমরা একটা কাজ করো, চলো আমার সাথে আমাদের বাসায় চলো সবাই, কিছু নেওয়ার দরকার নেই, আমরা কালকে সকালে এসে আমরা সবকিছু সেটেল করবো। তো ওর গাড়িতে করে আমরা চলে গেলাম ওর বাসায়। সেই রাত
তো সারা রাত কেউ ঘুমালাম না। তো আমার বন্ধুটা, যে আমরা ঢাকা থেকে গিয়েছিলাম, আমার যে বন্ধু, সেই তখন কিছুটা স্বাভাবিক। তাকে আমরা সকাল হতে আমরা সবাই জিজ্ঞেস করলাম যে কি ঘটনাটা ঘটেছিল ওখানে, বা তুমি কি দেখেছো। সে আর কোনো কথা বললো না, সে আমার দিকে শুধু তাকিয়ে থাকলো, সবার দিকে নির্বাক ভাবে, আর কোনো কথা বললো না, মাথা নিচু করে রাখলো। তারপর যাই হোক, পরের দিন সকালে আমি আর আমার সেই কক্সবাজারের বন্ধু গেলাম হোটেলে সমস্ত আমাদের বিলঙ্গিংস গুলো আনার জন্য, আমাদের পার্সোনাল যে জিনিসগুলো রয়ে গেছে, আপনার কাপড় চোপড় এবং ট্যাক্সিগুলো জিনিসপত্র হোটেল রুমের মধ্যে। তো হোটেলের বিল মিটিয়ে দিয়ে আমরা আসার সময় আমাদের বয় এসে আমাদেরকে হেল্প করলো, যে সার্ভিস বয় ছিল, যে গত 2 দিন যার সাথে আমরা কাটিয়েছি, সেই সার্ভিস বয় এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কেন হোটেল ছেড়ে যাচ্ছেন, তাদের আপনাদের তো আরো 4-5 দিন থাকার কথা ছিল। তো আমার যে লোকাল বন্ধু ছিল, নিউজ পেপারে কাজ করতো, সে জিজ্ঞেস করলো যে এই হোটেলের পিছনে কোনো ঘটনা আছে কিনা, এই বিমানের মধ্যে কোনো ঘটনা আছে কিনা। দেখলাম বয় কোনো কিছু বলে না, অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকতো এবং ততক্ষণ মাথা নিচু করে রাখে। আমরা দুজনে তাকে বেশ জোরাজুরি করলাম এবং শেষ পর্যন্ত প্রায় 2,000 টাকার মতো তাকে অফার করলাম যে তুমি আমাদেরকে বলো তোমার কাছে, আমরা বসে দেবো 2,000 টাকা। সে কিছুই বললো না। তো আমরা চলে আসলাম ওকে জোরাজুরি না করে। তো আমার কাছে অবাক লাগে, রাসেল ভাই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, আমি যার জীবনের অনেক ঘটনা জানি এবং সে তার সমস্ত ভালো মন্দ সবকিছুই আমার সাথে শেয়ার করতো, কিন্তু আমি আসলে আজ পর্যন্ত ওর কাছ থেকে জানতে পারিনি যে আসলে ও মাথা ঘুরিয়ে কি দেখেছিল সেই করিডোরের মধ্যে এবং কি দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, কিন্তু সে আজ পর্যন্ত সে আমাকে কোনোদিনও বলেনি। যাই হোক, আমার সেই বন্ধু আর জীবনে কোনোদিন কক্সবাজারে ফেরত যায়নি, আর কোনোদিন বেড়াতেও যায়নি সে। এরপরে আমি জানি 84 সালের দিকে সে একটা ভালো জবের অফার পেয়েছিল, ইভেন জবের অফার ইন কক্সবাজার, কিন্তু সেই জবের অফারটাও কোনোদিন নেয়নি সে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন দেয়নি, সে বলেছেন আমি কক্সবাজারে কোনোদিনও যাবো না সেই জীবনে। তো আমি আজ পর্যন্ত জানি না সে কি দেখেছিল রিয়েলি। তো আমি শুধু শুনেছি আপনার দরজার টোকার শব্দ, যেটা আমিও খুলেছিলাম দরজা, কিন্তু দেখলাম কিছুই নেই কোনো দিকে, কিন্তু ও দেখলো কি দেখলো সেটা আমি জানি না। তো রাসেল ভাই, এই ছিল আমার সমস্ত ঘটনা। যদি ভালো লাগে তাহলে ক্লিপটা প্লে করবেন এবং আপনাদের বুথ এফএম এবং আপনাকে এফএম টিমের এবং সমস্ত ভাই বোন যারা লিসেনার সবাইকে আবারও অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো সময় দেশে আসলে আবারও দেখা। আল্লাহ।